নমস্কার, কৃপি কলোনিতে শুনতে থাকুন আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের লেখা জ্বলন্ত চক্ষু। সেরাইকেলা থেকে আসছিলাম কলকাতায়। সেকেন্ড ক্লাস কামরায় আমি ছিলাম একলা। অচেনা লোকের মুখ দেখতে হবে না বলে মনটাও খুব খুশি ছিল। ট্রেনে মানুষ হয় বিশেষ রূপে স্বার্থপর। জানলার ধারে বসে খানিকক্ষণ দেখলাম চাঁদের আলো দিয়ে ধোঁয়া নির্জন পৃথিবীটাকে। ছবিতে আঁকা পাহাড় আর বন, মাঠ আর নদী। আরও দূরে চোখ চালালে মনে হয় সেখানে যেন গড়ে উঠেছে অজানা অচেনা অস্ফুট এক স্বপ্নরাজ্য। নির্জনতার ভেতর দিয়ে ঊর্ধ্বশ্বাস ছুটে ট্রেন গতি কমিয়ে প্রবেশ করল জনকোলাহল মুখর জামশেদপুর স্টেশনে। আর সেখানেই লুপ্ত হলো আমার একলা থাকার আনন্দ। হঠাৎ কামরার দরজা খুলে গেল সশব্দে। ভেতরে নিঃশব্দে এসে দাঁড়ালো এক বৃদ্ধ শিখের দীর্ঘ মূর্তি। তার সমস্তই মস্ত, লম্বা চওড়া প্রকাণ্ড দেহ, প্রকাণ্ড দাড়িগোঁফ, প্রকাণ্ড পাগড়ি। বয়স 60-এর ওপর বোধ হয়, কিন্তু বলিষ্ঠ দেহ সিদে হয়ে রয়েছে সরল যষ্টির মতো। সুতীক্ষ্ণ দৃষ্টির ভেতর দিয়ে বেরোচ্ছে যেন আগুনের ফিনকি। আগন্তুক এদিককার একখানা আসন দখল করল। লক্ষ্য করলাম তার সঙ্গে মোটঘাট কিছুই নেই। তাহলে বেশি দূরের যাত্রী সে নয়, এই ভেবে মনে মনে কিঞ্চিত আশ্বস্ত হলাম। শিখ যাত্রী আমার দিকে তাকিয়ে রইল নীরবে নির্নিমেষ দৃষ্টিতে। ভালো লাগলো না তার দৃষ্টির তীব্রতা। জানলার দিকে মুখ ঘুরিয়ে বসলাম। পাহাড় আর জঙ্গল, আলোক আর অন্ধকার, নির্জনতা আর নিস্তব্ধতা। যদিও রেলগাড়ির শব্দ ভেঙে দিচ্ছিল স্তব্ধতাকে, কিন্তু এভাবে কতক্ষণ আর বাইরের দিকে তাকিয়ে থাকা যায়? কবিরা হয়তো সারা রাত জেগে বসে পাহাড়ে, প্রান্তরে, বনে জ্যোৎস্নার উৎসব দেখতে পারেন, কিন্তু কবিতা লেখা দূরের কথা, মিল কাকে বলে তাই আমি জানি না। আবার ভেতরের দিকে ঘুরে বসলাম। আবার দেখলাম সেই জাগ্রত জ্বলন্ত দৃষ্টি। অপরিচিত লোকটির আমার দিকে এমনভাবে তাকিয়ে থাকার অর্থ কি? এ হচ্ছে অভদ্রতা। কঠিন ভাষায় প্রতিবাদ করবার ইচ্ছে হলো, কিন্তু শিখের প্রকাণ্ড দেহের খাতিরে সে ইচ্ছেটা দমন করতে বাধ্য হলাম। শক্তির বিরুদ্ধে বিরক্তি ব্যর্থ। ও দৃষ্টিকে ফাঁকি দেবার সবচেয়ে নিরাপদ উপায় হচ্ছে বিছানায় লম্বা হয়ে শুয়ে চোখ বুজে ঘুমিয়ে পড়া। তারপরেও যদি লোকটা আমার দিকে তাকিয়ে সারা রাত কাটাতে চায়, আর তাতে আমার কোনো আপত্তি নেই। পাতলুম বিছানা, শুয়েও পড়লাম। তারপরে দুই চক্ষু বুজিয়েও নিলাম। শিখ হঠাৎ হিন্দি ভাষায় বলল, বাবাজি কি এভাবেই ঘুমোবেন? জ্বালালে দেখছি। চোখ না খুলেই বললাম, হ্যাঁ। ঘুমোবেন না? ভাবলাম মন্দ আবদার নয়। আমি জেগে বসে থাকি আর উনি আমাকে দৃষ্টিবান দিয়ে ক্রমাগত বিদ্ধ করতে থাকুন সারা রাত ধরে। ঘুমাবো বই কি, আলবাদ ঘুমাবো। আবার শুনলাম, বাবাজি ঘুমোবেন না? কেন ঘুমাবো না কেন? এ কামরায় ঘুমোলে
আপনি বিপদে পড়বেন। বিপদ? হ্যাঁ, বিপদ। লোকটা বলে কি? এতক্ষণ পরে চোখ খুললাম, কারণ এর পরেও চোখ না খোলা হচ্ছে ডাহা বোকামি। তাকিয়ে দেখলাম ওদিককার আসনের ওপর থেকে সেই বৃদ্ধ শিখের মূর্তি অদৃশ্য হয়ে গেছে। কামরার মাঝখানে দাঁড়িয়ে আছে এক যুবক। চেহারা দেখে বোঝা যায় সেও শিখ। সবিস্ময়ে উঠে বসলাম। বৃদ্ধ শিখই বা গেল কোথায়? আর এই যুবকই বা এখানে চলে এলো কেমন করে? ইতিমধ্যে ট্রেন তো কোথাও থামেনি। রীতিমতো হতভম্ব হয়ে গেলাম। ব্যাপারটা হচ্ছে, হতভম্ব ভাবটা লক্ষ্য না করে যুবক যেন নিজের মনেই বলল, হ্যাঁ, বিশেষ করে এই কামরাটাই মনে হচ্ছে বিপজ্জনক। ফ্যাল ফ্যাল করে তার দিকে তাকিয়ে বললাম, কেন? হ্যাঁ হ্যাঁ, অজিত সিং এখানে বেড়াতে আসে। কে অজিত সিং? আমার শ্বশুর। অজিত সিংয়ের পরিচয়টা স্পষ্ট হলো না। বললাম, ও আচ্ছা, আপনার শ্বশুর এখানে আসেন বলেই কি এই কামরাটা বিপজ্জনক? হ্যাঁ, অজিত সিং হচ্ছে হত্যাকারী। বোঝা যাচ্ছে নিজের শ্বশুর সম্বন্ধে যুবকের ধারণা খুব উচ্চ নয়। কিন্তু অজিত সিং লোকটা কে? হঠাৎ মনে একটা সন্দেহ জাগলো। জিজ্ঞেস করলাম, আচ্ছা, আপনার শ্বশুর কি বৃদ্ধ? হ্যাঁ, ঠিক বলেছেন। মস্ত লম্বা চওড়া দেহ? ঠিক। অজিত সিং বুড়ো, তবু এখনো খুব জোয়ান। কিন্তু কিন্তু তাকে কি আপনি দেখেছেন? যুবকের চোখে মুখে ও স্বরে উত্তেজনা ধরা পড়ল। বললাম, কাকে আমি দেখেছি জানি না, তবে জামশেদপুর থেকে এক বৃদ্ধ শিখ এই কামরায় উঠেছিল বটে। কখন যে নেমে গিয়েছে তা বলতে পারি না, বোধহয় আমি তখন ঘুমিয়ে পড়েছিলাম। যুবক ব্যস্তভাবে কামরার এদিক ওদিক পর্যন্ত গিয়ে আবার ফিরে আমার কাছে এসে দাঁড়ালো। তাহলে তাহলে এর মধ্যে অজিত সিং এখানে এসেছিল। হায় হায় হায়, এত করেও তাকে ধরতে পারলাম না। নিশ্চয়ই নিশ্চয়ই সে আমার ভয়ে পালিয়েছে। ধূর্ত শয়তান। আর বাবুজি, বাবুজি তুমিও খুব বেঁচে গিয়েছো। মানে? আমি এখানে না এলে সে তোমাকে খুন করত। কি অপরাধে? অপরাধ? অপরাধ আবার কি? বিনা অপরাধে। সে হচ্ছে হিংস্র পশুর মতো। এই কামরায় সে কয়েকজন যাত্রীকে খুন করেছে, তোমাকেও করত। গা শিউরে উঠল। এ যা বলছে তা কি সত্যি? বৃদ্ধ শিখের সেই অসহনীয় দীপ্ত চক্ষুর কথা আমার মনে পড়ে গেল। তার দৃষ্টিতে একটা হিংস্র বন্য ভাব দেখেছি বটে। বাঘ হয়তো সেভাবেই তাকায় তার শিকারের দিকে। যুবক বলল, অজিত সিং আমাকেও খুন করেছে, আর সেই অপরাধে তার ফাঁসি হয়েছে। ফাঁসির পরেও আমি তাকে ছাড়িনি। তার পিছনে পিছনে সর্বদা আছি, ছায়ার মতো ঘুরি। আর কতকাল এইভাবে যাবে জানি না, কিন্তু একদিন না একদিন তাকে ধরবই ধরব। আর শোনো বাবুজি, সে আমাকে খুন করেছিল এই কামরার ভেতরেই। সাবধান, খুব সাবধান। এখনো এই কামরায় এলে তার মাথায় জাগে খুনের নেশা।
ট্রেন একটা স্টেশনে এসে দাঁড়িয়েছে। যুবক হঠাৎ কামরার দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। যুবককে খুন করবার অপরাধে অজিত সিংয়ের ফাঁসি হয়েছে এবং তারপরেও ট্রেনে চড়ে ভ্রমণ করছে তারা দুজনে। চমৎকার গল্প। কোনো গাঁজাখুরি উপন্যাসের লেখকও এমন উদ্ভট কল্পনা মাথায় আনতে পারেনি। ট্রেন ছুটছে। খানিকক্ষণ বাইরের দিকে তাকিয়ে উন্মত্ত যুবকের কথা ভাবতে লাগলাম। তারপরে মনে মনে হেসে আবার শোয়ার উদ্যোগ করছি। হঠাৎ চোখ পড়ল ওদিককার সিটে। এ কি চরম বিস্ময়! এ কি ব্যাপার! মূর্তির মতো স্থির হয়ে বসে আছে সেই বৃদ্ধ শিখ। তার জ্বলন্ত চোখ দুটো স্থির হয়ে আছে আমার দিকে। প্রথমটা আমার সর্বাঙ্গ আচ্ছন্ন হয়ে গেল দারুণ আতঙ্কে। হিংস্র হত্যাকারী অজিত সিং, যাত্রীদের সে খুন করে। আমার এখানে তার আবির্ভাবের কারণ কি? আর আর এতক্ষণ সে কোথায় লুকিয়েছিল? তারপরই মনে পড়ল সব কথা। আমি হো হো করে হাসতে লাগলাম। পুরু ভুরু সংকুচিত করে বৃদ্ধ বিরক্ত স্বরে বলল, হাসছ কেন? তুমি কি অজিত সিং? আমার নাম তোমাকে কে বলল? তোমার জামাই। কে? শের সিং? সে আর কি বলেছে? তাকে তুমি খুন করেছো, তাই বিচারে তোমার ফাঁসি হয়েছে। সত্যি কথা বলেছে। তোমরা শ্বশুর জামাই কেউ কম যাও না, ধন্য তোমরা। কিন্তু কিন্তু একই রকম ঠাট্টা। ঠাট্টা? ঠাট্টা বলে মনে হচ্ছে তোমার? ঠাট্টা নয় তো কি? চলন্ত ট্রেনে ওঠানামা করে যাত্রীদের মিথ্যে ভয় দেখিয়ে তোমরা কি আনন্দ পাও বাবা? হ্যাঁ, জেনে রাখো, এত সহজে ভয় পাবো না আমি। অজিত সিংহের চোখ দুটো আরও তীব্র হয়ে উঠল, কিন্তু মুখে সে কিছুই বলল না। নিহত শের সিং আর ফাঁসি কাঠে মৃত অজিত সিং দুজনেই জীবন্ত। দুজনেই হয়তো বিনা টিকিটেই রেলপথে ভ্রমণ করছে আর খোশ মেজাজে করছে যাত্রীদের পিলে চমকে দেওয়ার চেষ্টা। এমন আজগুবি ঠাট্টার কথা কে কবে শুনেছে? দোহাই সিংহমশাই, অমন করে কটমটিয়ে আমার দিকে আর চেয়ে থাকবেন না। আরে ঠাট্টারও তো একটা সীমা আছে। আপাতত আমাকে একটু ঘুমোতে দেবেন কি? নইলে আমি অন্য কামরায় যেতে বাধ্য হব। পরের স্টেশন আসতে আর দেরি নেই। অজিত সিং গম্ভীর স্বরে ধীরে ধীরে বলল, তোমার ধারণা আমরা তোমার সঙ্গে ঠাট্টা করছি? নিশ্চয়ই। তোমার ধারণা আমরা জীবিত? তার বলতে? মূর্খ! অজিত সিং উঠে দাঁড়ালো। তার কাঁধ থেকে পৈতের মতো বন্ধনী ঝুলানো কৃপাণ দুলে উঠল। জলজল করছে তার দুটো নৃশংস চক্ষু। মনে মনে প্রমাদ গুণে ভাবলাম, ব্যাপার তো সুবিধার মনে হচ্ছে না। ঠাট্টাটা এইভাবে সাংঘাতিক হয়ে উঠবে নাকি? শ্বশুর আর জামাই দুজনে নিশ্চয়ই উন্মাদ রোগাগ্রস্ত। ঘুম থেকে উঠে কার মুখ দেখেছি, আজকের যাত্রা মোটেই শুভ নয়। প্রচণ্ড স্বরে অজিত সিং বলল, শের সিং, শের সিং, তুমি হচ্ছ আমার দুষ্ট গ্রহ।
কুক্ষণে আমি তোমাকে হত্যা করেছিলাম। আমার প্রাণ থেকে অনেক শিকার তুমি কেড়ে নিয়েছো, কিন্তু আজ আর তুমি পারলে না। তুমি আসছো জেনেই আমি গা ঢাকা দিয়েছিলাম, কিন্তু তুমি বিদায় হবার পর আবার আমি ফিরে এসেছি। এবারে আমার হাত থেকে কেউ আর আমার শিকারকে ছিনিয়ে নিতে পারবে না। এবারে জয়ী হব আমি। কি ভীষণ সেই অট্টহাস্য! ফেটে গেল যেন আমার কান। কাঁপতে কাঁপতে আমি উঠে দাঁড়ালাম, আর আচম্বিতে তখনই নিভে গেল কামরার আলো। বিস্ফারিত চোখের সামনে দেখলাম নীল বর্ণ অগ্নিতে ভরা দুটো নিষ্ঠুর, ক্রূর ও বুভুক্ষু দৃষ্টি ধীরে ধীরে এগিয়ে আসছে আমার দিকে। পায়ে পায়ে পিছোতে পিছোতে কামরার এক প্রান্তে গিয়ে দাঁড়ালাম। সেই অপার্থিব ভয়ঙ্কর চোখ দুটো তখন যেন জ্বলছে দাউ দাউ করে। দৈব গতিকে হাত গেল বিদ্যুতের বাতির চাবিতে। দপ করে আবার জ্বলে উঠল আলো, আর সঙ্গে সঙ্গে বাইরেও দেখা গেল সারি সারি বৈদ্যুতিক আলো, জনতার কণ্ঠস্বর। ট্রেন প্রবেশ করছে খড়গপুর স্টেশনে। কামরার ভিতর দাঁড়িয়ে আছি আমি একলা। কোথায় অজিত সিং, আর কোথায় তার সেই জ্বলন্ত চক্ষু? আমার মাথা কি হঠাৎ খারাপ হয়ে গিয়েছিল? আমি কি এতক্ষণ ধরে এক দুঃস্বপ্ন দেখছিলাম? স্বপ্নই হোক আর যাই হোক, এ কামরায় আর নয়। চুলোয় যাক একলা থাকার আনন্দ। আমি চাই এখন জনতায় পরিপূর্ণ একখানা কামরা। বসবার জায়গা না পেলেও দাঁড়িয়ে যেতে রাজি আছি। তাড়াতাড়ি প্ল্যাটফর্মে নেমে পড়ে চিৎকার করে ডাকলাম, কুলি, কুলি, এই কুলি, এদিকে এসো। শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা জ্বলন্ত চক্ষু। ভাবুন তো, সাইকো শ্বশুরের ভূত, আবার তার জামাইয়ের ভূত। শ্বশুর জামাইকে খুন করেছে, আর জামাই খুন হওয়ার পর মানুষের রক্ষক হিসেবে কাজ করছে। গল্পের মিনিংটা কি ছিল বলুন তো? হ্যাঁ, মানে শ্বশুর ইজ এ ভিলেন আর জামাই ইজ এ হিরো। মানে এটাই কি, মানে এইরকম বাস্তবতা কি দেখাতে চেয়েছিল নাকি? মানে সরি, মানে আমি কোনো শ্বশুরকে অফেন্ড করতে চাইনি। সরি। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। আচ্ছা, আজকের গল্প পাঠিয়েছিলাম, বলার দরকার নেই। শুভরাত্রি। এমন না, শুনে যাতো একটা কথা। হ্যাঁ, এই আমার একটা মাথা লাগবে, স্কাল, বুঝতে পারছিস? প্রফেসরের ওটা দিতে পারবি? আসছে পরের গল্পে, শুনতে ভুলবেন না।